৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকাটা বেরোলো, আর শুরুতেই একটা ধাক্কা। হ্যাঁ, একদম প্রথম নামটাই, তাই না? ঠিক তাই। সেন্টিমেন্টাল ভ্যালু ছবির জন্য এল ফ্যানিংয়ের মনোনয়ন, সেরা পার্শ্ব অভিনেত্রী। আমার তো মনে হয় ওই একটা নামেই সব পুরস্কার বিশ্লেষকদের সব হিসেব উল্টে গেল। খুব কম লোকই এটা ভেবেছিল। আর এই একটা মনোনয়নই যেন পুরো এবারের অস্কারের সুরটা ঠিক করে দিয়েছে। অপ্রত্যাশিত আর দারুণ আকর্ষণীয়। একদম। ওই নামটাতেই বোঝা যাচ্ছিল যে একাডেমি এবার আমাদের চমকে দেওয়ার জন্য তৈরি। আর তালিকাটা দেখলে মনে হচ্ছে একাডেমি যেন নিজেই ঠিক বুঝতে পারছে না সে কি চায়। ঠিক। একদিকে সিনার্সের মতো ছবিকে ১৬টা মনোনয়ন দিয়ে মাথায় তুলে রাখছে, যেটা একটা রেকর্ড। তারপরেই আছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ১৩টা মনোনয়ন। হ্যাঁ, আবার মার্টি সুপ্রিম, ফ্র্যাঙ্কেনস্টাইন, এমনকি নরওয়ের ছবি সেন্টিমেন্টাল ভ্যালু, সবগুলোরই ৯টা করে মনোনয়ন। তালিকাটা একদিকে যেমন প্রত্যাশিত, অন্যদিকে তেমনি অদ্ভুত সব বাঁকে ভরা। আর আজকের আলোচনায় আমরা ঠিক এই গোলকধাঁধার মধ্যেই ঢুকতে যাচ্ছি, এই মনোনয়নগুলোর গভীরে গিয়ে এর আসল অর্থটা বোঝার চেষ্টা করব। কোন ছবিগুলো এগিয়ে, কোন স্টাররা ইতিহাস গড়ছেন, আর কোন অপ্রত্যাশিত ঘটনাগুলো একাডেমির ভেতরের লড়াইটার ইঙ্গিত দিচ্ছে, সেগুলোই খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক এমন একজনকে দিয়ে যাকে নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। টিমোথি শালামে। অবশ্যই টিমোথি শালামে। হ্যাঁ, মার্টি সুপ্রিমে তার অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে শালামে এবার শুধু মনোনীতই হননি, অনেকেই তাকে প্রধান দাবিদার হিসেবেই দেখছেন। কিন্তু তার পুরস্কার জেতার সম্ভাবনার চেয়েও বড় ব্যাপার হলো তার রেকর্ডটা, তাই না? একদম। মাত্র ৩০ বছর বয়সে তৃতীয়বারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন, ভাবা যায়? মার্লন ব্র্যান্ডোর পর তিনিই তো সবচেয়ে কম বয়সী অভিনেতা যিনি এটা করলেন। ঠিক তাই। ব্র্যান্ডো ১৯৫৪ সালে ঠিক ৩০ বছর বয়সে তার তৃতীয় মনোনয়নটা পেয়েছিলেন। মাত্র ৩০ বছর বয়সে ৩টা সেরা অভিনেতার মনোনয়ন। এটা কি শুধুই তার তারকা খ্যাতির কারণে, নাকি একাডেমি সত্যিই তাকে এই প্রজন্মের সেরা অভিনেতা হিসাবে মেনে নিচ্ছে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। আমার মনে হয় দুটোই কাজ করছে। একদিকে তার জনপ্রিয়তা তো আছেই, কিন্তু অন্যদিকে তার ছবির পছন্দগুলো খেয়াল করতে হবে। তিনি তো বেশ ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করছেন। একদম। তার অভিনীত ৮টা ছবি এর আগে সেরা চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা প্রমাণ করে যে তিনি শুধু একজন তারকা নন, খুব সচেতনভাবে নিজের ক্যারিয়ারটা সাজাচ্ছেন। বিশ্লেষকরা তো বলছেন ২০২৬ সালটা শালামের হবে। খুব একটা ভুল বলছেন না। আর শুধু শালামে নন, তার ছবির পরিচালক জশ স্যাফটিও তো এবার আলোচনার কেন্দ্রে। হ্যাঁ, ৪ বিভাগে মনোনয়ন। অসাধারণ ব্যাপার। সেরা পরিচালনা, প্রযোজনা, সম্পাদনা এবং মৌলিক চিত্রনাট্য, এই ধরনের বহুমুখী মনোনয়ন, এটা তো অরসন ওয়েলস বা ওয়ারেন বেটির মতো কিংবদন্তিদের ক্ষেত্রে দেখা যায়। আর রেকর্ডের কথা যখন হচ্ছেই, তখন আরেকজন কিংবদন্তির কথা না বললেই নয়। স্টিভেন স্পিলবার্গ। ঠিক ধরেছেন। হ্যামনেট ছবির অন্যতম প্রযোজক হিসেবে তিনি সেরা চলচ্চিত্র বিভাগে রেকর্ড ১৪তম বারের মতো মনোনয়ন পেয়েছেন। ১৪ বার! হ্যাঁ, ১৯৫১ সাল থেকে একাডেমি যখন প্রযোজকদের নাম আলাদাভাবে উল্লেখ করা শুরু করে, তখন থেকে আজ পর্যন্ত আর কোনো প্রযোজক এতবার মনোনয়ন পাননি। স্পিলবার্গের এই ধারাবাহিকতাটা সত্যিই অবিশ্বাস্য। একদিকে স্পিলবার্গের মতো কিংবদন্তিরা যখন রেকর্ড গড়ছেন, তখন অন্যদিকে এমন কিছু শিল্পীর প্রত্যাবর্তনও আমরা দেখছি যা প্রায় অবিশ্বাস্য। আপনি অ্যামি ম্যাডিগানের কথা বলছেন তো? হ্যাঁ, আমার তো ওনার মনোনয়ন দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এবারের মনোনয়নের অন্যতম সেরা এবং আবেগঘন মুহূর্ত ছিল ওটা। ওয়েপন্স ছবির জন্য ৭৫ বছর বয়সী অ্যামি ম্যাডিগান। একটা ভৌতিক ছবির জন্য মনোনয়ন পাওয়াটাই তো একটা বড় ব্যাপার। ঠিক। একাডেমি সাধারণত এই ঘরানার ছবিকে খুব একটা পাত্তা দেয় না। আর দ্বিতীয় এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, তিনি তার দ্বিতীয় মনোনয়নটা পেলেন ঠিক ৪০ বছর পর। ৪০ বছর, এটা তো একটা মানুষের পুরো অভিনয় জীবন। ঠিক তাই। অভিনয়ে দুটি মনোনয়নের মধ্যে ব্যবধানের দিক থেকে এটা তৃতীয় দীর্ঘতম। এর আগে জুড হার্শ ৪২ বছর আর হেনরি ফন্ডা ৪১ বছর পর মনোনয়ন পেয়েছিলেন। এটা একটা দারুণ বার্তা দেয় যে প্রতিভা কখনো হারিয়ে যায় না। একদম। একই রকমভাবে কেট হাডসনও সং স্যাং ব্লু ছবির জন্য ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন। এই প্রত্যাবর্তনগুলো অস্কারের গল্পকে আরও সমৃদ্ধ করে।
একদিকে যেমন এই অভিজ্ঞ অভিনেত্রীরা ফিরে আসছেন, তেমনি এমা স্টোনের মতো নতুন প্রজন্ম একজন রীতিমতো ইতিহাস তৈরি করছেন। ওহ, এমা স্টোনের ব্যাপারটা তো অবিশ্বাস্য। মাত্র ৩৭ বছর বয়সে ৭টা অস্কার মনোনয়ন। সবচেয়ে কম বয়সী নারী হিসেবে এই রেকর্ড, তাই না? হ্যাঁ, আর তিনি শুধু অভিনেত্রী হিসেবে নন, বুগোনিয়া ছবির প্রযোজক হিসেবেও সেরা চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন। এটা প্রমাণ করে তিনি শুধু ক্যামেরার সামনেই নন, পেছনেও একজন শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে উঠছেন। নারী নির্মাতাদের দিক থেকেও তো বেশ কিছু দারুণ খবর আছে। অবশ্যই। ক্লোই জাওয়ের মনোনয়নটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যামনেটের জন্য সেরা পরিচালক বিভাগে এটা তার দ্বিতীয় মনোনয়ন। নোম্যাডল্যান্ডের জন্য তো আগেই অস্কার জিতেছেন। হ্যাঁ, জেন ক্যাম্পিয়নের পর তিনিই হলেন দ্বিতীয় নারী যিনি সেরা পরিচালক বিভাগে একাধিকবার মনোনয়ন পেলেন। এটা নারী পরিচালকদের জন্য একটা বিশাল মাইলফলক। আরেকটা ব্যাপারও তো আছে, সেরা শব্দ বিভাগে। হ্যাঁ, আমার কাছে ব্যক্তিগতভাবে ওটা সবচেয়ে অসাধারণ লেগেছে, স্পেনের ছবি সিরাটের মনোনয়নটা। পুরো টিমটাই নারী, তাই তো? হ্যাঁ, ইতিহাসে প্রথমবারের মতো সেরা শব্দ বিভাগে মনোনয়ন পাওয়া পুরো টিমটাই নারী। লাইয়া কাসানোভাজ, আমান্ডা ভিয়াভিয়েহা আর ইয়াসমিনা প্রাদেরাজ, মানে এমন একটা বিভাগে ইতিহাস গড়লেন যা ঐতিহাসিকভাবে পুরুষদের দখলে ছিল। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একটা বড় বদলের ইঙ্গিত দেয়। একদম। আর বদলের কথা বলতে গেলে এবারের মনোনয়নে অইংরেজি ভাষার ছবির যে ঐতিহাসিক অগ্রযাত্রা, সেটা সম্ভবত সবচেয়ে বড় বদল। মনে হচ্ছে যেন আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগটা এখন অন্যান্য সব বিভাগের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এটা এবারের মনোনয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। গত ৫০ বছরের মধ্যে এই প্রথমবার ইংরেজি ভাষার ছবি থেকে রেকর্ড সংখ্যক ৪ জন অভিনেতা মনোনীত হয়েছেন। ভাগনার মোরা আর সেন্টিমেন্টাল ভ্যালুর ৩ জন। ঠিক। ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট ছবির জন্য ভাগনার মোরা আর নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালুর জন্য রেনাটে রাইন্সভে, ইঙ্গা এবসডট এর লিলোস ও স্টেলেন স্কর্সগার্ড। এটা একটা বিপ্লবের মতো। আর স্টেলেন স্কর্সগার্ড তো একটা আলাদা ইতিহাসই গড়ে ফেলেছেন। হ্যাঁ, সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ইংরেজি ভাষার ছবির প্রথম অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন তিনি। এটা বিশাল ব্যাপার। এর মানে কি একাডেমির সদস্যরা এখন ভাষার বাধা পুরোপুরি অতিক্রম করতে পারছেন? আমার মনে হয় প্যারাসাইটের সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার জয় সেই দরজাটা খুলে দিয়েছিল। আর এবারের মনোনয়ন প্রমাণ করছে সেই দরজাটা এখন আরও চওড়া হচ্ছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোরও তো একটা ভূমিকা আছে। অবশ্যই। এখন সারা বিশ্বের সিনেমা দেখাটা অনেক সহজ হয়ে গেছে। আর একাডেমির সদস্য তালিকাতেও এখন অনেক বেশি আন্তর্জাতিক সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। আর ভাগনার মোরার মনোনয়ন নিয়ে ব্রাজিলে যে পরিমাণ উন্মাদনা চলছে সেটাও তো দেখার মতো। হ্যাঁ, স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইনস্টাগ্রামে পোস্ট করে তার প্রশংসা করেছেন। এটাই তো সিনেমার শক্তি, যা দেশের সীমানা, রাজনীতি সবকিছু ছাড়িয়ে যায়। শুধু অভিনয়ই নয়, সেরা চলচ্চিত্রের লড়াইয়েও তো দুটো ইংরেজি ছবি আছে। ঠিক, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু এবং ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট দুটোই। এটা টানা ৮ বছর ধরে ঘটছে, যেখানে অন্তত একটি ইংরেজি ভাষার ছবি সেরা চলচ্চিত্রের মনোনয়ন পাচ্ছে। বেশ, একদিকে একাডেমি আন্তর্জাতিক আর শৈল্পিক সিনেমার দিকে ঝুঁকছে, আবার ঠিক তার উল্টো দিকে গিয়ে F1-এর মতো একটা নিখাদ বাণিজ্যিক ছবিকে সেরা চলচ্চিত্রের মনোনয়ন দিচ্ছে। হ্যাঁ, এটাই তো এবারের সবচেয়ে বড় চমক। এই দুটো বিষয়কে একসাথে কিভাবে ব্যাখ্যা করা যায়? আমি আপনার সাথে একমত। ব্র্যাড পিট অভিনীত এবং প্রযোজিত ফর্মুলা 1 রেসিং নিয়ে এই ছবিটা যে সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেবে, এটা প্রায় কেউই ভাবেনি। কারিগরি দিক থেকে ছবিটা শক্তিশালী, সাউন্ড বা এডিটিংয়ে মনোনয়ন পেতেই পারত, কিন্তু সেরা চলচ্চিত্র? এটাই তো অবাক করার মতো। তাহলে এর পেছনে কারণটা কি হতে পারে? এটা কি একাডেমির একটা কৌশল, যাতে আরও বেশি দর্শক অস্কার অনুষ্ঠানটা দেখে? সেটা একটা বড় কারণ হতে পারে। F1 তো মনোনীত 10টা ছবির মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবি, বিশ্বব্যাপী 63 কোটি লাখ ডলার। অস্কারের দর্শক সংখ্যা তো কমছেই। ঠিক, তবে এর আরেকটা দিকও আছে। একাডেমির সদস্যদের মধ্যে একটা বড় অংশ কিন্তু পুরনো প্রজন্মের, যারা সিনেমার কারিগরি দিকটাকে খুব গুরুত্ব দেন। মানে একটা ভালোভাবে বানানো পপকর্ন সিনেমা? অনেকটা সেরকমই। F1-এর মতো একটা বড় বাজেটের সিনেমা তাদের কাছে সিনেমার সেই পুরনো জাদুর কথা মনে করিয়ে দেয়। তাই এটা শুধু বাণিজ্যিক সাফল্য নয়, কারিগরি দক্ষতার প্রতি একটা সম্মানও হতে পারে। একদিকে যেমন এই অপ্রত্যাশিত অন্তর্ভুক্তি আছে, তেমনই আছে কিছু অপ্রত্যাশিত হতাশা। অনেক বড় হতাশা।
বেশ কয়েকজন তারকা যাদের মনোনয়ন প্রায় নিশ্চিত ভাবা হচ্ছিল তারা কিন্তু তালিকা থেকে বাদ পড়েছেন। সবচেয়ে বড় আপসেট কোনটা? আমার মতে হ্যামনেটের জন্য পল মেসকালের মনোনয়ন না পাওয়া। উইলিয়াম শেক্সপিয়ারের ভূমিকায় তার অভিনয়ের ভীষণ প্রশংসা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি জায়গা পেলেন না। একইভাবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবির জন্য চেস ইনফিনিটিও বাদ পড়লেন। হ্যাঁ, ওটাও একটা বড় ধাক্কা। ২৫ বছর বয়সী এই তারকাকে সেরা অভিনেত্রীর অন্যতম শক্তিশালী দাবিদার ভাবা হচ্ছিল। জেনিফার লরেন্সও তো ডাই মাই লাভের জন্য বাদ পড়েছেন। আর সবচেয়ে বড় ভরাডুবি বোধহয় উইকেড সিকুয়েলের ক্ষেত্রে ঘটেছে। প্রথম ছবিটা 10টা মনোনয়ন পেয়েছিল। আর একটাও নয়। একদম। উইকেড ফর গুড একটাও মনোনয়ন পায়নি। অনেকেই আশা করেছিলেন আরিয়ানা গ্র্যান্ডের গাওয়া গানটা অন্তত সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পাবে। দ্য গার্ল ইন দ্য বাবল। হ্যাঁ, কিন্তু সেটাও হয়নি। এটা থেকে বোঝা যায় একাডেমি শুধু ছবির নাম বা আগের পর্বের সাফল্যের ওপর ভিত্তি করে মনোনয়ন দেয় না। চলুন এবার কিছু নতুন বিভাগ আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলি। ২৫ বছর পর অস্কারে একটা নতুন বিভাগ চালু হয়েছে, সেরা কাস্টিং। হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোজন। একটা ছবির সাফল্যে কাস্টিং ডিরেক্টরদের যে বিশাল ভূমিকা থাকে, এটা তারই একটা আনুষ্ঠানিক স্বীকৃতি। কিন্তু প্রথম বছরের মনোনয়ন তালিকাটাতেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়েছে। কোনটা? সেন্টিমেন্টাল ভ্যালুর কথাই ধরুন। এই ছবি ৩ জন অভিনয়শিল্পী মনোনয়ন পেয়েছেন। তার মানে ছবির কাস্টিং অসাধারণ ছিল, কিন্তু সেরা কাস্টিং বিভাগে ছবিটা মনোনয়ন পায়নি। এটাই তো অদ্ভুত। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে এই নতুন বিভাগটার জন্য ভোট দেওয়ার প্রক্রিয়াটা নিয়ে ভোটাররা এখনও কিছুটা দ্বিধায় আছেন। এটা আসলেই একটা মজার বিষয়। সেরা গান আর অ্যানিমেশন বিভাগেও তো বেশ কিছু আকর্ষণীয় ব্যাপার আছে। হ্যাঁ, সেরা মৌলিক গান বিভাগে কে-পপ ডিমন হান্টার্সের মেগা হিট গান গোল্ডেন বেশ এগিয়ে আছে বলে মনে হচ্ছে। কে-পপের জনপ্রিয়তার পর অস্কারে এই স্বীকৃতিটা হয়তো সময়েরই অপেক্ষা ছিল। আর ডায়ান ওয়ারেন, হ্যাঁ, ওনার কথা তো বলতেই হয়। ১৭তম মনোনয়ন। হ্যাঁ, টানা ৯ বার সহ মোট ১৭তম মনোনয়ন। যদিও তিনি আগে ১৬ বারই খালি হাতে ফিরেছেন, কিন্তু তার এই ধারাবাহিকতাটা সত্যি প্রশংসার যোগ্য। আর সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে জুটোপিয়া 2 আর কে-পপ ডিমন হান্টার্সের মতো ব্লকবাস্টারের উপস্থিতি দেখা যাচ্ছে, যা বিভাগটাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। আর সবকিছুর পাশাপাশি এবারের অস্কারে সমসাময়িক বিশ্ব রাজনীতির একটা স্পষ্ট ছায়াও পড়েছে, তাই না? অবশ্যই। গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্মিত বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র মনোনয়ন পেয়েছে। যেমন বুচার স্টেইন বা মিস্টার নোবডি এগেনস্ট পুতিন। ঠিক। এটা প্রমাণ করে একাডেমি বিনোদনের বাইরে গিয়েও নিজেদেরকে বিশ্বের সমসাময়িক ঘটনা প্রবাহের সাথে যুক্ত রাখতে চায়। তারা শুধু সিনেমার কারিগরদেরই নয়, যারা সিনেমার মাধ্যমে কঠিন সত্য তুলে ধরছেন তাদেরও স্বীকৃতি দিচ্ছে। তাহলে সব মিলিয়ে এবারের মনোনয়ন তালিকাটা একটা জটিল ছবি তুলে ধরেছে। একদিকে সিনার্সের রেকর্ড মনোনয়ন, টিমোথি শালামের অস্কার জয়ের সম্ভাবনা, আন্তর্জাতিক সিনেমার সাফল্য, আবার অন্যদিকে F1-এর মতো বাণিজ্যিক ছবির অপ্রত্যাশিত অন্তর্ভুক্তি আর উইকেটের মতো ছবির পুরোপুরি উপেক্ষা। আর এই সবগুলো বিষয়কে একসাথে করলে আমরা সেই শুরুর প্রশ্নেই ফিরে আসি, একাডেমির পরিচয়টা আসলে কী? এবারের মনোনয়ন তালিকাটা যেন সেই পরিচয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বটাকেই সবার সামনে নিয়ে এসেছে। একদম। অন্যদিকে তারা সেন্টিমেন্টাল ভ্যালু বা দ্য সিক্রেট এজেন্টের মতো আন্তর্জাতিক ও শৈল্পিক ছবিকে আগের চেয়ে অনেক বেশি স্বীকৃতি দিচ্ছে, যা খুবই ইতিবাচক একটা দিক। এটা একাডেমিকে আরও বেশি প্রাসঙ্গিক ও বৈচিত্র্যময় করে তুলছে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই তারা F1-এর মতো একটি নিখাজ বিনোদনমূলক ব্লকবাস্টারকে সেরা চলচ্চিত্রের মনোনয়ন দিচ্ছে, যেখানে হ্যামনেটের পল মেসকালের মতো সমালোচকদের প্রশংসিত অভিনয় উপেক্ষিত হচ্ছে। তাহলে একাডেমির ভবিষ্যৎ পথটা কি? এটি কি বিশ্ব সিনেমার শৈল্পিক কেন্দ্র হয়ে উঠতে চায়, নাকি হলিউডের জনপ্রিয় সিনেমার উদযাপন হয়ে থাকতে চায়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দুটো কি একসাথে হওয়া আদৌ সম্ভব? নাকি এই দ্বন্দ্বের ফলে একাডেমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যা কাউকেই পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না? এই প্রশ্নটাই এবারের মনোনয়ন তালিকা আমাদের সবার সামনে রেখে গেছে। এর উত্তরটা হয়তো আগামী কয়েক বছরের অস্কার আসরগুলোতেই পাওয়া যাবে।